নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি সৈকত দাস। আজকের বিস্তারিত খবর সম্বন্ধে আজকে যে পর্যালোচনা সেই নিয়ে আজকে কথা বলবো। আমরা আজকে মূল খবরের দিকে আমরা নজর রাখবো। আমরা জানি যে আজকে দুপুর 12টার সময় পরিষদীয় দলের যে বৈঠক, সমস্ত বিরোধী দলের যারা নেতা-নেত্রী রয়েছেন তাদেরকে নিয়ে সমস্ত দলে সর্বদলীয় একটি বৈঠক হয় দিল্লিতে। সেই বৈঠকে যারা ছিলেন উপস্থিত, আমরা জানি ইতিমধ্যে সেইগুলো বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। তবুও আমরা আপনাদেরকে আবার সেই দিকেই নজর দিচ্ছি। আজকে এই যে ইন্ডিয়া জোটের যে বিভিন্ন যারা নেতা নেত্রীরা তারা বৈঠক করেন, তাদের মধ্যে আমাদের এখান থেকে গিয়েছিলেন, রাজ্য থেকে বিগত দিনের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনারা যেরকম ছিলেন, এরই পাশাপাশি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খড়গে, উনি উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আপনার পিডিপি যিনি নেত্রী, পিডিপি যিনি সভানেত্রী, উনিও কিন্তু উপস্থিত ছিলেন। তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আজকে যে বৈঠকটি হলো, সেই বৈঠক কি কি বিষয় নিয়ে ঠিক বৈঠকটি হলো সেটা নিয়ে আমরা আজকে পর্যালোচনা করছি। মূল বিষয় হচ্ছে এই যে যে বিগত দিনে যে কিছুদিন আগে যে ভোট গেল, বিধানসভা ভোটে বিভিন্ন বিরোধী দল যেভাবে ভোট হওয়া নিয়ে, এই যে ভোট হয়েছে, নির্বাচন যে হয়েছে, সেই নির্বাচন সঠিকভাবে সুষ্ঠুভাবে হয়নি, এই নিয়ে বিভিন্ন বিরোধী দলেরা সওয়াল তুলেছিলেন। ঠিক এই বিষয় নিয়ে এছাড়াও যে এসআইআর পদ্ধতি হয়, এসআইআর এর যে নাম তালিকা, সেই নামের তালিকা গড়মিল, এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয় এই বৈঠকে। এই বৈঠকে যে মূল বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়টি হচ্ছে যে নির্বাচন যে হয়েছে সেই নির্বাচন কিন্তু ঠিক মতন হয়নি। বারবার একই প্রশ্ন নিয়ে কিন্তু প্রত্যেকটি বিরোধী দল সরব হয়েছিলেন বিগত দিনেও, এবং আজকেও সমস্ত দলীয় যে বৈঠক হলো, পরিষদীয় যে দল বৈঠক হয়, সেই দলীয় বৈঠকে একইভাবে প্রত্যেকে কিন্তু এই জিনিসটা নিয়ে, এই যে এই ইস্যুগুলোকে নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে নিট যে পরীক্ষা হয়েছিল তাতে প্রশ্নপত্র ফাঁস হওয়া, সমস্ত নিয়ে যেভাবে বিরোধী দলরা প্রত্যেককে সওয়াল তুলেছিলেন, ঠিক একই ইস্যুতেও কিন্তু আজকে এই বৈঠকে কিন্তু সওয়াল জবাব হয়। এছাড়াও কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো পেতেন কৃষকরা, সেখান থেকে কিন্তু কৃষকরা বঞ্চিত হচ্ছেন। সেই সমস্ত ইস্যু নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে প্রশ্ন ওঠে এবং কথোপকথন হয় প্রত্যেকটি দলীয় নেতাদের সঙ্গে। আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে আবার আমরা অবগত করছি যে নির্বাচনে ভোটার তালিকা নিয়ে যে প্রধান যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়েছে, সেই সমস্ত বিষয় এবং আর যে যে পাঁচখানা বিষয় নিয়ে যে আলোচনা হয় 23 জন দলীয় কর্মীদের মধ্যে, সমস্ত দলের নেতা নেত্রীরা এখানে উপস্থিত ছিলেন। সেই কনফারেন্স হয়, এই কনফারেন্সটি নিয়ে সমস্ত চিঠি 5 দফা দাবি নিয়ে প্রধান বিচারপতি, ভারতের যিনি প্রধান বিচারপতি, তার কাছে একটি চিঠি প্রকাশ করে সেটা কিন্তু দেওয়া হবে, চিঠি জমা দেওয়া হবে। তো আমরা প্রথম যে বৈঠকের প্রথম মূল যে পয়েন্ট সেই দিকে আমরা আসছি। এই বৈঠকের প্রথম যে দাবি, সেই দাবি হচ্ছে সমস্ত ভোটার তালিকায় যে পুনর্নির্বাচন
যে পুনর্বিবেচনা হোক, যে ভোটার তালিকা যে এসআইআর এর যে পদ্ধতি এবং ভোটের সমস্ত যারা নাম নথিভুক্ত হয়েছিল, যাদের নাম নথিভুক্ত হয়েছে, তাতে এই সমস্ত দলীয় বৈঠকে দলের প্রত্যেকজন সওয়াল তোলেন। তারা বলেন যে এই ভোটার তালিকায় কারচুপি হয়েছে। এছাড়াও বলেন যে এই বিধানসভা নির্বাচন বাংলা থেকে সারা ভারতবর্ষে যে সমস্ত নির্বাচন হয় এবং সেখানে দেখা যায় বিজেপি সব স্থানে সব জায়গা থেকে বিজেপি কিন্তু জিতে এসছেন। সেই সমস্ত জায়গায় সেই সমস্ত ইস্যু নিয়ে প্রত্যেকটি দলীয় কর্মীরা আজকে সওয়াল জবাব করেন এবং প্রত্যেকে প্রশ্ন তোলেন যে এই যে নির্বাচন যে হয় সেটা কিন্তু কারচুপি দিয়ে হয়েছে। তারা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন, বৈঠক করেন এবং এই চিঠির মধ্যে এই বিষয়টা নিয়েও কিন্তু প্রথম যে 5 দফার মধ্যে প্রথম সারিতে এই বিষয়টা নিয়ে উঠে আসে। দ্বিতীয়ত, শিক্ষাক্ষেত্রে যে শিক্ষার যে দুর্নীতি হয়েছে, নিট এবং কিছুদিন আগে নিটের যে পরীক্ষা হয়েছিল সেই নিটের পরীক্ষার ফলাফল নিয়েও কিন্তু ক্ষুব্ধ প্রত্যেকে। সেই নিয়ে যুবক যুবতীরা অলরেডি এটা আমরা দেখতেই পেয়েছি, সব জায়গায় কিন্তু বিক্ষোভ করেন, রাস্তায় নেমে সকলে কিন্তু প্রতিবাদ জানায়। এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়। নিট তথা সিবিএসই পরীক্ষার যে ফলাফল এবং প্রশ্নপত্র ফাঁস, এই সমস্ত বিষয়ে জাতীয় স্তরে যে পরীক্ষা ঘিরে একটি বিতর্ক হয়, সেই বিতর্ককে নিয়েই এই যে 5 দফা দাবি দ্বিতীয়তম ইস্যু এর মধ্যে কিন্তু নথিভুক্ত হয়। এছাড়াও কৃষক, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা হয় এই বৈঠকে। এই বৈঠকে দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কিন্তু আলোচনা করা হয়। কৃষকদের বিভিন্ন রকম সমস্যা নিয়েও কিন্তু এই আলোচনার মধ্যে, এই বৈঠকের মধ্যে কিন্তু একটি জায়গা পেয়ে যায়। আমরা জানি বিগত দিনে কৃষকরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু চ্যুত হয়, তাদের ক্ষমতা ঠিক মতন পায় না বা তাদের যে অধিকার সেই অধিকার ঠিক মতন তারা পান না। এই বিষয় নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয় এবং এর পাশাপাশি তৃতীয়তম দাবি, প্রতি 2 মাস অন্তরে এই বৈঠক আবার হবে, সেই নিয়েও কিন্তু এই বৈঠকের মধ্যে আলোচনা হয়। এছাড়াও 5 দফা দাবির মধ্যে তৃতীয়তম হচ্ছে চতুর্থতম হচ্ছে এই যে প্রতি মাসে ইন্ডিয়া জোটের যে বৈঠক হবে, আগামী পরবর্তী বৈঠক হবে হায়দ্রাবাদে, সেই বিষয় নিয়েও কিন্তু এই বৈঠকের মধ্যে আলোচনা হয়। বিভিন্ন যে দলগুলি ছিলেন এই দলগুলি সঙ্গে প্রত্যেকে আলোচনা হয় এবং তারা প্রত্যেককে সহমত পোষণ করেন। তারা প্রত্যেকে বলেন যে আগামী এই বৈঠকগুলি প্রতিটি মাসে প্রতিটি জায়গায় প্রত্যেকটা দলের সঙ্গে আলোচনা হবে এবং কোথায় হবে সেই জায়গাটিও কিন্তু এই আলোচনার মধ্যে প্রকাশ পায়। এই আলোচনা হবে হায়দ্রাবাদে। পঞ্চমতম যে আলোচনা হয় বৈঠকের মধ্যে, সেইটি একদম মানে আলোচনার মধ্যে এটা উঠে আসে, সেটা হচ্ছে বর্ষা মৌসুমে সংসদীয় সমন্বয় অব্যাহত থাকতে এবং প্রতিদিন সকালে বিরোধী দলীয় নেতার অফিসে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এই 5 দফার দাবি নিয়ে আজকে দুপুর 12টার সময় এই 23 জন সংসদীয় যারা দলের যারা ছিলেন কর্তারা, তাদের মধ্যে একটি সমন্বয় বৈঠক হয় এবং তার মধ্যে ছিল আমাদের পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারাও কিন্তু এর আগেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং তারাও দাবি তোলেন এবং আজকে দেখা গেল প্রত্যেককে তারা একজোট হয়ে প্রত্যেকে লিপিবদ্ধ একটি নথিপত্র জমা দেওয়ার আবেদন করেন। এই যে জমা দেওয়া হবে, এই যে চিঠি, সেই চিঠিটা কোথায় জমা দেওয়া হবে না ভারতের প্রধান বিচারপতির কাছে এই আবেদনগুলো নিয়ে যাওয়া হবে।
এটি হলো আজকের প্রধান মূল বক্তব্য আমাদের এই প্রতিবেদনে। এছাড়াও আমরা আজকের যে দ্বিতীয়তম খবর শিরোনামে বারবার উঠে আসছে, সেটি হলো এই রাজ্যে যে নির্বাচন হয়ে গেল, বিগত দিনের যে তৃণমূল সরকারের যারা ছিলেন নেতা নেত্রী কর্মী, তারা একের পর এক আজকে তাদের বিভিন্ন যে কার্যকলাপ করেছিলেন বিগত দিনে, সেই সমস্ত যে দুর্নীতি, সেই দুর্নীতি আজকে উঠে আসছে এবং সেই সমস্ত দুর্নীতির ফলে অভিযুক্ত ব্যক্তিরা প্রত্যেককে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। বিজেপি বাংলায় ক্ষমতা আসার পর থেকেই দুর্নীতি মুক্ত রাজ্য করবেন, এই দাবিতে প্রত্যেকের আজকে পিছনে সিবিআই, ইডি, পুলিশ বাহিনী লাগিয়ে দিয়েছেন এবং তার ফলে একের পর এক নেতার যারা ছিলেন তারা কিন্তু পালিয়ে যাচ্ছেন এবং তাদেরকে ধাওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে জাহাঙ্গীর খান, তাকে গ্রেপ্তার করা হয়েছে নেপালের বর্ডার থেকে। তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং সপরিবারে গা ঢাকা দিয়েছিলেন। সেখানে ওনার ছেলেরও নাম পরিবর্তন করে সেখানকার স্কুলেতে, নেপালের স্কুলেতে ভর্তি করিয়েছিলেন বলে দাবি সূত্র মতে। যদি তিনি দুর্নীতি না করে থাকেন তাহলে উনি পালিয়ে গেলেন কেন জাহাঙ্গীর খান? তার মানে এটুকু স্পষ্ট যে দুর্নীতি যেন ছিল, দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য আজকে দুর্নীতি উঠে গেছে, উনি আজকে গ্রেপ্তার হয়েছেন। এই কারণেই উনি পালিয়ে গেছিলেন। জাহাঙ্গীর খান পলাতক ছিলেন, এতদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় খুঁজে পাওয়া গেল? নেপালেতে পাওয়া গেল। নেপাল সীমান্তে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশের ছকে ধরা পড়ল আজকে সেই জাহাঙ্গীর খান, পুষ্পা জাহাঙ্গীর খান, যিনি বলেছিলেন ঝুঁকেগা নেহি। আজকে তাকে প্রশাসন ঝুঁকিয়ে দিল। এই সরকার, বর্তমান সরকার, শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে টিম গঠন করা হয় এবং পুলিশ বাহিনী তাকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে নেপালের বর্ডার থেকে তাকে গ্রেপ্তার করেন। নেপালে উনি গা ঢাকা দিয়েছিলেন এই জাহাঙ্গীর খান, পুষ্পা, সেই ফলতার পুষ্পা, যিনি বলেছিলেন যে ঝুঁকেগা নেহি ये পুষ্পা। এই পুষ্পা জাহাঙ্গীর খান, ফলতার যাকে বলে একটি ত্রাস, আজকে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তারের পরই ফলতা বিধানসভাতে যে দলীয় কার্যালয় যারা এলাকার যারা বাসিন্দা তারা ছাপা দেন এবং সেখান থেকে ভাঙচুর করে বিভিন্ন সম্পত্তি দেখা যায় যে তারা কিন্তু অধিগ্রহণ করেন। দেখা যায় সেখানে সরকারের যে সমস্ত ত্রাণ তহবিলের জন্য যে সমস্ত জিনিসপত্র মজুত করা হয়েছিল, সাধারণ দুর্গত যারা মানুষ ছিল, সেই সমস্ত মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্র রাখা হয়েছিল দলীয় কার্যালয়তে, সেগুলি কিন্তু বন্টন করা হয়নি। একের পর এক সেগুলো কিন্তু উদ্ধার হয়েছে। তিরপল থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, ছাতা থেকে শুরু করে সমস্ত কিছু এই ফলতার কার্যালয়ে পাওয়া যায় এবং এই দলীয় কার্যালয় থেকে উদ্ধার হওয়া সমস্ত বস্তু সাধারণ যারা রয়েছেন এলাকাবাসী, তাদের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয় এবং ভাঙচুর হয় এবং সমস্ত জিনিসপত্র নিয়ে তারা কিন্তু নিয়ে বেরিয়ে যান। এছাড়াও এই সমস্ত যে দুর্নীতিমূলক কার্যকলাপ তৃণমূল সরকারের আমলে যা হয়েছে, এখন প্রত্যেককে দেখা যাচ্ছে এতদিন যারা তৃণমূলের আমলে মন্ত্রী থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে প্রত্যেকে যে যার নিজের পদে ছিলেন, তারা একের পর এক পদত্যাগ করছেন। আজকেও দেখা গেল সুখেন্দু শেখর পদত্যাগ করলেন সাংসদ পদ থেকে। কেন একের পর এক তারা পদত্যাগ করছেন? যদি তারা সৎই থাকেন, তারা এখন বলছেন এই দলের দুর্নীতি আমরা জানতাম না, এখন আমরা দেখে আমাদের চক্ষু চড়ক গাছ হচ্ছে, আমরা এই দুর্নীতি আমরা চাইনি, আমরা এরকম দেখে হঠাৎ করে আমরা মতামত চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা
এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, আমরা এখানে এই দলে থাকতে পারছি না। এর আগেও আমরা দেখেছিলাম যে 58 জন 60 জন বিধায়ক একত্রে তারা বিরোধী পক্ষ হয়ে যায়, তৃণমূলের বিরোধী দল হিসাবে তারা মনোনীত হয়, তারা আপনার বিধানসভাতে তারা বিক্ষোভ দেখায় এবং তারা একটি জায়গা দখল করেন। তারাই নাকি আসল তৃণমূল। এদিকে তারা বলছেন যে আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা দল ত্যাগ করছি বা এই তৃণমূল সরকার ভালো না, অথচ তারা দলের মধ্যে থেকে বিরোধী পক্ষ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? প্রশ্ন কিন্তু আপনাদের কাছে। এই সমস্ত দুর্নীতির মাঝখান দিয়ে যারা যারা রয়েছেন, যারা যারা এতদিন ছিলেন, তাদের মধ্যে গুটি কতকজন 13-14 জন, 11 জন 13-14 জনের মধ্যে 11 জন চলে গেছিলেন দিল্লিতে। তারা প্রত্যেককে সেখানে দলীয় যে বৈঠক হয়, সর্বদলীয় যে বৈঠক হয়, সেই সর্বদলীয় বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেন। এবং এই একসাথে জোট বন্ধন হওয়া, এর পিছনে কারণ কি? তার মানে এই বিষয়টি কি, তারা প্রত্যেককে একসাথে যদি জোটবদ্ধ হয়, তাহলে কি এই যে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে কি তারা সরব হবেন? নিজেদের কি গা ঢাকানোর জন্য বা নিজেদের গা বাঁচানোর জন্য তারা কি আন্দোলনে বসবেন, আন্দোলন করবেন? মানছি তারা যদি বলে থাকেন যে এই ভোট, বিধানসভা ভোটে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে বা যা কিছু হোক, কিন্তু তাদের বিরুদ্ধে যে এই অভাব অভিযোগ যেগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্র থেকে অ্যারেস্ট হচ্ছে, এগুলো তো মিথ্য নয়। যদি মিথ্য হয়ে থাকে, আমি মানলাম যে এই সমস্ত যারা পলাতক বা যাদেরকে ধরপাকড় চলছে তারা নির্দোষ, তাহলে তারা কেন গা ঢাকা দিয়ে অন্য দেশে তারা পলাতক হচ্ছেন বা তারা গা ঢাকা দিচ্ছেন কেন? প্রশ্ন আপনাদের কাছে। যদি তারা সৎ হয়, তারা আইনের দরবার তো খোলা আছে, আইনের কাছে দ্বারস্থ হোক, কেন তারা করছেন না? বা একের পর এক যদি তারা সৎই হয়ে থাকেন, তৃণমূল সংগঠন যদি একটি সাংগঠনিকভাবে তারা একটি জোটবদ্ধ সংগঠন হয়, তাহলে তারা কেন পদত্যাগ করছেন এই 15 বছর বাদে, সরকার পরিবর্তন হওয়ার পর? এতদিন তো তৃণমূলের, এতদিন তারা গুণগান গাইতেন, তারা বলতেন তৃণমূল দল সতের প্রতীক, স্বচ্ছতার প্রতীক। সেই স্বচ্ছ একটি দল থেকে তারা কেন বহিষ্কৃত হয়ে যাচ্ছেন বা তাদের কেন বেরোতে হচ্ছে, এই প্রশ্ন আপনাদের কাছে। এরপরে আমরা দেখতে পাবো আগামী দিনে কি কি হয়, কারণ আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি যে সমস্ত পৌরসভা আছে, পৌরসভা থেকে একের পর এক কিন্তু ছেড়ে বেরিয়ে আসছেন। একটু আগে আমরা খবর পেলাম যে মেমারি থেকে 11 জন যারা কাউন্সিলর, তারাও কিন্তু বেরিয়ে চলে আসেন, তারাও পদত্যাগ করে ফেলেন। কেন একের পর এক দল ছাড়ছেন? যদি দলের প্রতি তাদের আস্থা থাকে, ভরসা থাকে, এতদিন তো ছিল, এখন হঠাৎ করে কোথায় উদা হয়ে গেল? আবার কি তাহলে বেনজলে, অর্থাৎ বিজেপি দলে তাদের কি যাওয়ার জন্য এটা কি প্রবেশদ্বার, প্রবেশ করার একটি প্রচেষ্টা? আমরা জানবো, সমস্ত তথ্য খবর সংগ্রহ নিয়ে আমরা আপনাদের কাছে আবার আমরা হাজির হব। কি হতে পারে, কি হতে চলেছে, সেই সমস্ত কিন্তু প্রশ্ন নিয়ে আমরা সর্বদা নজরে থাকি। দুরন্ত বার্তা, নিরপেক্ষ সংবাদপত্র, যা সবসময় সর্বদা আপনাদের সঙ্গে, আপনাদের মানুষের হয়ে কথা বলেন এবং আপনাদের এই সমস্ত তথ্য নিয়ে পর্যালোচনা, কি কি নিয়ে আপনাদের আলোচনা করা উচিত বা করতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের কিন্তু মতামত আমাদের কমেন্ট বক্স খোলা থাকছে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কি কি বিষয় নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। নমস্কার।